আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, জীবনের প্রথমবারের মতো বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ ২১শে এপ্রিল। বোর্ড পরীক্ষার এক্সাম হল ম্যানার বা এক্সাম হলে তোমার সাথে কি ঘটতে পারে, খাতা পাওয়ার পর থেকে এক্সাম হল থেকে বের হওয়ার আগ পর্যন্ত পুরো সময়টাতে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা সবকিছু শিখিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওটাতে। একদম শুরুতে আমি তোমাকে একটু এটাও বলে দিতে চাই যে তোমাকে কিভাবে এই ওয়েমার শিটটা ফিল আপ করতে হবে। পাশাপাশি তোমার পুরো এক্সাম হলে তোমাকে যেই কাজগুলো করতে হবে ওয়েমার শিটটা হাতে পাওয়ার পরে কি করতে হবে, সিকিউ খাতা হাতে পাওয়ার পরে পুরো খাতাটা কিভাবে সাজাবা এবং যেই ভুলগুলো তোমাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট এবং ফাইনাল কিছু টিপস আজকের এই ভিডিওটাতে আমি তোমাকে দেখিয়ে দেব। তো চলো একদম শুরুতে ওয়েমার শিট হাতে পাওয়ার পরে কি করবা সেটা বলে দেব। তারপরে আমি তোমাকে দেখিয়ে দিব ওয়েমার শিট হাতে পাওয়ার পর কি করতে হবে, কি করা যাবে না। প্রথমত ভাইয়া, রোল নাম্বার যে বৃত্ত ভরাট করবা সেটা নির্ভুলভাবে করতে হবে। আমি আমার জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিয়েছিলাম সম্ভবত পিএসসি পরীক্ষা অথবা জিএসসি, হ্যাঁ পিএসসি পরীক্ষার মাধ্যমে। আমি প্রথম পরীক্ষা দিয়েছিলাম পিএসসি, তারপরে দিয়েছি জিএসসি, তারপরে এসএসসি, তারপরে এইচএসসি। বাট তোমাদের লাইফের কিন্তু প্রথম পরীক্ষা এসএসসি পরীক্ষা। তো সেজন্য তোমাদের প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স সেটা নেই বোর্ড পরীক্ষার এক্সাম হল সম্পর্কে। একটু দেখো কি করতে হয় ভাইয়া। যে কাজগুলো করতে হয় অলরেডি এই কাজগুলো তোমরা তোমাদের কলেজে করে আসছো। কি করছো? রোল নাম্বারে যে বৃত্ত ভরাট করা এইটা সঠিকভাবে করে আসছো। সেট কোড প্রশ্নপত্রের সাথে মিলাতে হবে। সেট কোডটা কিন্তু তোমাদের স্কুলে ছিল না। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি দেখিয়ে দেব। বৃত্ত ভরাটে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং আগে সহজগুলো উত্তর করতে হবে, পরে কঠিনগুলো করতে হবে। আসো একটা করে দেখিয়ে দিই। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এইটা তুমি পরীক্ষার হলে পাবা। তুমি এক্সাম হলে যাওয়ার পরে তোমাকে এই জিনিসটাই দেওয়া হবে। এইরকম একটা পেজ ফার্স্ট পেজে থাকবে। কি করবা? এই যে নিচের দুটো, এই দুটো তুমি ভুলেও টাচ করবা না। এই দুটোতে তোমার কোনো কাজ নেই। এইটাও বোর্ডের কাজ, এটাও বোর্ডের কাজ। তোমার ঘর নির্ধারিত অনলি অনলি একটা, মানে যে এই একটা দুইটা, উপরেরটা না, কিন্তু উপরের ঘরে তোমার দাগ দেওয়া যাবে না। তোমার ঘর হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই উপরের পাঁচটা ঘরে তুমি কাজ করবা। তুমি ফার্স্টে এসএসসিটা বৃত্ত ভরাট করলাম, হ্যাঁ। এরপরে রোল নাম্বার লেখার ক্ষেত্রে সবসময় সচেতন থাকবা। রোল নাম্বারে তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, এই যে তোমার এখানে সিরিয়ালটা দেওয়া আছে, এই সিরিয়ালটা তোমাকে মেনটেন করতে হবে। তুমি তোমার রোল নাম্বারটা অলরেডি তোমরা স্কুলে এটা করো, এটা আমার শিখিয়ে দেওয়ার দরকার নাই। জাস্ট এখানে নতুন করে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রোল নাম্বারটা নির্ভুলভাবে লিখবা। ভুলেও যদি তুমি কোনো একটা রোল নাম্বার লিখতে গিয়ে, ধরো তুমি এখানে 7টা বৃত্ত ভরাট করবা, হ্যাঁ, এখানে তুমি কোনটা বৃত্ত ভরাট করবা ভাইয়া? 7 বৃত্ত ভরাট করবা। ভুলক্রমে তুমি 7 বৃত্ত ভরাট করতে গিয়ে তুমি কি বৃত্ত ভরাট করে ফেলছো? তুমি এই পাশের 7-এ চলে আসছে অথবা উপরে 6-এ চলে গেছে। যদি অল্প একটুও চলে যায় তোমার খাতা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। না একদম বাতিল হয়ে যাবে না, মানে কম্পিউটার রিড করবে না, এটাকে ম্যানুয়ালি করবে। বাট এইটা একটা টাইমের ব্যাপার, হ্যাঁ, সময় লাগে। মানে একদম বাতিল হয় না, এক্সট্রা ভয় পাওয়ার দরকার নেই। বাট এটা নিয়ে প্রবলেম হয়, কখনো খাতা বাতিল হয়, এটা পরবর্তীতে পাওয়া যায়, বাট একটু প্রসেসে সময় লাগে। তো এটা হওয়ার কি দরকার? তোমরা তো বোঝো, এখন তো 5-এ পড়ো না, 10-এ পড়ো, যথেষ্ট বুদ্ধিমান। তোমরা ভুলেও এই ওয়েমার শিটে ভুলটা করবে না এবং ফার্স্ট পেজটার নিচে ভুলেও, তো অনেকে বুদ্ধিমান বলবে আচ্ছা আমি তো অতিরিক্ত খাতা নিছি, তাহলে আমি এটা এখানে দাগাই। এখানে দাগানো যাবে না। তোমার ঘর অনলি এই প্রথমটা, এই প্রথম ঘরের এই 5টা বক্স তুমি কাজ করবা। বিষয় কোড আর রোল নাম্বার শুরুতে লিখবো। অনেকে আছো কি জানো, আয় হায় এ রোল রেজিস্ট্রেশন পরে লিখবো। নো, তুমি রোল রেজিস্ট্রেশন খালি রেখে যদি খাতায় লেখা শুরু করো, আর যিনি তোমার পরীক্ষায় দায়িত্বরত থাকবেন তোমার হলের অথবা কোনো ম্যাজিস্ট্রেট যদি রুমে এসে তোমার খাতার দিকে তাকিয়ে দেখে যে তুমি রোল না লিখেই মূল খাতা লেখা শুরু করছো, তোমার খাতা বাতিল করে দেবে, তোমাকে এক্সপেল করে দেবে। তাহলে বলবে যে তুমি হয়তো এটা অন্য কাউরে সার্ভ করার জন্য লিখতেছো, নিজের রোল লেখো নাই, লেখা শেষে ওই সামনের জন্য রোল লিখে দিবা। এইরকম একটা ব্লেম তোমাকে দেওয়া হবে, তোমার পরীক্ষা বাতিল করে দেবে। এক্সাম ঢুকে ফার্স্টে এই বক্সটা সবার আগে নির্ভুলভাবে পূরণ করবা।
ওকে, এই পেজের কাজ শেষ। এমসিকিউ এর ক্ষেত্রে কি করব ভাইয়া? এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে একটা এমসিকিউ বক্স দেওয়া হবে। একটা পেপার দেওয়া হবে। সেম ভাবে রোল রেজিস্ট্রেশন সেট কোড। সেট কোডে কিন্তু ভুলেও কেউ এই যে সেট কোড থাকবে তোমার একটা এমসিকিউ একটা সেট কোড থাকবে। এটা হচ্ছে তোমার বিষয় কোড, হ্যাঁ, সাবজেক্ট কোড। বিষয় কোড নির্ভুলভাবে লিখবা। পাশাপাশি একটা সেট কোড থাকে যে এটা হচ্ছে ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট। এমসিকিউতে একটা সেট কোড থাকবে। দেখা যাবে যে ক সেটটা তোমার সামনের বন্ধু পেয়েছে, তুমি পেয়েছো গ বা খ সেট। তুমি চালাক, তুমি কি করবা? তুমি ভাবা আচ্ছা সামনের বন্ধুর থেকে দেখে দেখে লিখবো, তো ওর সেট আর আমার সেট মিলতে হবে। ও লিখছে খ সেট, তুমিও লিখছো খ সেট। মজার ব্যাপার, কর্তব্যরত যে শিক্ষক আছে সে যদি তোমার কাছে এসে দেখে যে তুমি তোমার ফ্রেন্ডের সেট লিখছো, তুমি যেই সেটের প্রশ্ন পাইছো সেটা লেখো নাই, তোমাকে বহিষ্কার করে দিবি। 1 থেকে 2 বছরের জন্য তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। তাহলে ভুলেও এরকম কাজ করা যাবে না। নিজের যেটা সেট সেই সেটই ফিল আপ করবা। এতে যদি কমও পাও, এমসিকিউ কম কমন পেরেছে নো প্রবলেম, বাট ভুলেও এটা করা যাবে না। ঠিক আছে? সেট কোডটা অবশ্যই ঠিক রাখবা। আসো ভাইয়া, তাহলে এখান থেকে বললাম যেগুলো রোল বৃত্ত ভরাটটা নির্ভুল হতে হবে, সেট কোডটা একদম প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নির্ভুলভাবে সেট কোড পূরণ করবা। বৃত্ত ভরাটে ভুলেও এই বৃত্তের বাইরে যাওয়া যাবে না। তোমার বৃত্ত ধরো এইটুকু, হ্যাঁ, তুমি যদি ভরাট করতে করতে যে বাইরে চলে যাও, বৃত্ত ভরাট করছো, করে তুমি একটু বাইরে চলে গেছো, এটা যাওয়া যাবে না। আর ভুলেও একাধিক বৃত্ত ভরাট করবা না। অনেক চালাক মাল আছে, কি করে জানো এই চালাকেরা? এরা হচ্ছে চালাকের ডিম। এই চালাকের ডিমরা ধরো এ বি সি ডি, এখন এ বি সি ডি, এরা কি করে? এরা বলে যে এটা তো বিও হতে পারে ডিও হতে পারে, আচ্ছা একটা কাজ করি, আমি দুটোই বৃত্ত ভরাট করে দিই, কম্পিউটার তো যে কোনো একটা রাইট হলে নিয়েই নেবে। নো, এটার কোনো সম্ভাবনা নাই। তুমি যদি একটার বেশি বৃত্ত ভরাট করো, তোমার ওটা বাতিল হয়ে যাবে, ওই প্রশ্নর বাতিল হয়ে যাবে, তুমি এখানে জিরো পাবা। কথা বুঝতে পারছো? তাহলে অবশ্যই বৃত্ত ভরাট করার ক্ষেত্রে একাধিক বৃত্ত ভরাট করা যাবে না। এরপরে আসো ভাইয়া, এমসিকিউতে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সেগুলো কি? এই ওএমআর শিটটা ভাঁজ করা যাবে না। ওএমআর শিট ভাঁজ করা যাবে না। শেষের সব উত্তর একবার চেক করতে হবে। তুমি যখন ওএমআর শিটটা পূরণ করলা, সময় থাকলে প্রত্যেকটা উত্তর একবার করে মিলিয়ে দেখতে হবে যে কোনো বৃত্ত ফাঁকা নাই তো, এটা ঠিক করে ফেলতে হবে। আর না জানলেও সব উত্তর দাও, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মনে রাখবা এসএসসি এইচএসসি তে এগুলোতে কোনো নেগেটিভ মার্ক নাই। তুমি খুব মানে ভাবলাম যে আমি 30টার ভিতরে 18টা পারি, বাকি 12টা খালি রাখলাম, কোনো দরকার নাই। বাকি 12টাও ভরাট করো, তবে একাধিক ভরাট করো না। একাধিক ভরাট করলে হলেও অ্যান্সার বাতিল। তুমি যদি একটার বেশি বৃত্ত ভরাট করো, একাধিক ভরাট করো, তাহলে রাইট অ্যান্সার হলেও বাতিল হয়ে যাবে, কারণ তুমি একাধিক ভরাট করেছো। সেক্ষেত্রে অবশ্যই একটা বৃত্ত ভরাট করবা, সবগুলো অ্যান্সার করবা, কোনোটা ফাঁকা রেখে আসবা না। এরপর হলো এমসিকিউ শেষে দ্রুত সৃজনশীলে যেতে হবে। এমসিকিউটা শেষ করেই সৃজনশীলে জাম্প করতে হবে, বসে থাকার সুযোগ নাই। তাহলে একদম ফার্স্টে এক্সাম হলে ঢুকেই তুমি কি পাবা? ওএমআর পাবা, এমসিকিউ পাবা, এমসিকিউর কাজ শেষ। এবার আসো ভাইয়া সিকিউ নিয়ে কাজ করি। সিকিউ কি করবা? সিকিউ এর ক্ষেত্রে মনে রাখবা যে যে ক খ গ ঘ এটা আলাদা আলাদা করে লিখতে হয়। এটা লেখার নিয়মের উপর একটা ভিডিও বানাইছিলাম, এটা আর এখন বানাবো না। জাস্ট ছোট্ট করে একটু যদি আমি তোমাকে দেখায় দিই ভাইয়া, যে তুমি এই ক্ষেত্রে যে কাজটা করতে পারো। সিকিউ লেখার ক্ষেত্রে প্রথমটা দিয়ে আমি একটু বলে দেই যে তোমার এইটা হচ্ছে তোমার সাপোজ পেপার পেলা, হ্যাঁ, এটা পেয়েছো তুমি, এটা তোমার খাতা। আচ্ছা, এই যে তুমি কটা লিখবা না ভাইয়া, এই ক লেখার ক্ষেত্রে তুমি এখানে ক লিখছো, এক প্যারা শেষ। 1.5 লাইন স্পেস খালি রেখে খ লিখবা। 2 প্যারা, কত প্যারা ভাইয়া? খ লিখবা 2 প্যারা। গতে এসে 3 প্যারা লিখতে হবে। এখন এটা তুমি 1.5 পেজও লিখতে পারো, 1 পেজও লিখতে পারো। আমি বলবো এটা 1.5 পেজ লিখতে, হ্যাঁ। খতে ধরো যে তুমি যে আরেকটা প্যারা শুরু হলো, এখানে এসে শেষ হলো, তুমি এখান থেকে ঘ ধরবা। অবশ্যই
অবশ্যই চেষ্টা করবা মাঝে লিখতে। এই যে অনেকে কি করবে যে এই পাশে লিখবে ঘ, নো, এইটা না, একদম মাঝখানে দিবা এবং এটাকে খুব সুন্দর করে হাইলাইট করে দিবা। আচ্ছা, এই পেজটা শেষ করার পরে তুমি আরেকটা পেজে যাবা। হ্যাঁ, তাহলে ঘটা কয় পেজে লিখবা ভাইয়া? ঘটা চেষ্টা করবা 2 পেজে। এখানে একটা প্যারা হলো, আরেকটা প্যারা হলো, আরেকটা প্যারা হলো এবং সর্বশেষ একটা প্যারা দিয়ে তুমি শেষ করে দিবা। তাহলে তুমি কটা 1 প্যারা, খটা 2 প্যারা, গটা 3 প্যারা এবং ঘটা 4 প্যারায় লিখবা। তাহলে তুমি একটা পূর্ণাঙ্গ মার্ক সিকিউর করতে পারবা। আসো ভাইয়া, উদ্দীপকটা সবার আগে মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্ন হাতে পাওয়ার পরে, খাতা হাতে পাওয়ার পরে তোমাকে যে কাজটা করতে হবে, র্যান্ডমলি সবগুলো সিকিউ কিন্তু তুমি অ্যান্সার করবা না। সাপোজ তোমার 8টা সিকিউ আসছে পরীক্ষায়, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। তুমি খাতাটা হাতে পাওয়ার পর আগে রিডিং পড়ে দেখবা যে কোন 5টা উদ্দীপক তোমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। নিজের মনের মাধুরী মিশিয়ে সেটাকে নতুন করে সিকিউ বানায় লিখতে পারবা। যেটাকে সবচেয়ে মনে হবে তুমি সেগুলোকেই সিলেক্ট করো। এবং উদ্দীপক না বুঝলে গ ঘ কিন্তু খুব কঠিন, তাই উদ্দীপকটাকে বারে বারে বোঝার চেষ্টা করো। পরিষ্কার হাতের লেখায় লিখতে হবে। হাতের লেখাটা ভুল হওয়া যাবে না, পরিষ্কার হতে হবে। কোনো প্রকার ভুল হলে এক দাগে কেটে দিবা, এটা একাধিকবার কাটাকাটি করা যাবে না। এক দাগে কেটে দাও, সুন্দর লাগবে দেখতে। এক দাগে কাটা বুঝছো কিনা, কোনোটা ভুল হলে যে এরকম করা যাবে না, সোজা এক দাগে কেটে দাও, শেষ। এবং সময় বুঝে প্রত্যেকটাতে তুমি 21 মিনিট করে সময় দাও। এখানে 30 লেখছি না, তোমাকে 21 মিনিট করে সময় দিতে হবে প্রত্যেকটা সিকিউর ক্ষেত্রে। এরপরে আসো ভাইয়া, তোমাকে সিকিউ নিয়ে যদি আরো কিছু কথা বলি। আচ্ছা, এটাই তো আগে লিখি না, এই যে রোল রেজিস্ট্রেশন। রোল রেজিস্ট্রেশনটা হচ্ছে তুমি সবার আগে লিখবা। সিকিউ খাতা হাতে পাওয়ার পর রোল রেজিস্ট্রেশন, বিষয় নাম্বার, কেন্দ্র নাম্বার, তারপরে পুরো প্রশ্নটা একবার ভালো করে পড়ে দেখবে এবং সহজ প্রশ্ন দিয়ে শুরু করবা। এটা হচ্ছে আগের কথা ছিল, আমার একটু এলোমেলো হয়ে গেছে। লেখা শুরু করবা সব সময়, তুমি দেখবে এই প্রশ্নের ভিতরে যেই প্রশ্নটার উত্তর তুমি সবচেয়ে সুন্দর করে বানিয়ে লিখতে পারবা সেটাই তোমাকে লিখতে হবে। যেটা একটু কম পারো সেটা বানিয়ে লিখো না। তোমাদের জন্য একটা গুড নিউজ বলি, একটা রিউমার ছড়াইছিল না, এটাকে আমি রিউমারি বলি, এটাকে আমি স্ক্যাম বলি, যে সাইলেন্ট এক্সপেল করবে, এটা ভুয়া। কোনো সাইলেন্ট এক্সপেল নাই। আজকে শিক্ষামন্ত্রী নিজে বলছে যে এইটা আগের একটা তথ্য ভুলক্রমে আমাদের অপারেটররা আপলোড করেছে ওয়েবসাইটে, এটা সঠিক না, কোনো সাইলেন্ট এক্সপেল নাই। আলহামদুলিল্লাহ বলো, সবাই কমেন্টে বলবো আলহামদুলিল্লাহ। কারণ এইটা নিয়ে তোমরা অনেক বেশি চিন্তায় ছিলে। আমি নোমান ভাইয়া গতকাল তোমাদের বলছিলাম একটা ভিডিওতে যে আমি বুকে হাত দিয়ে বললাম সবাই স্ক্রিন রেকর্ড রাখো, কোনো সাইলেন্ট এক্সপেল হবে না। অনেকেই হয়তো অবিশ্বাস করছিলা গতকাল, বাট আজকে তোমাদের এখন ভালো লাগতেছে তো যে আজকে শিক্ষামন্ত্রী নিজে বলছে সাইলেন্ট এক্সপেল নাই। আচ্ছা, যেই ভুলগুলো করা যাবে না, নাম্বার 1, রোল রেজিস্ট্রেশন না লিখে কখনো প্রশ্নের উত্তর লেখা শুরু করা যাবে না। এক্সাম হলে এই কয়টা নিয়ম তোমাকে অবশ্যই মানতে হবে। ফার্স্টে তোমাকে রোল রেজিস্ট্রেশন না লিখে তুমি উত্তর লেখা শুরু করা যাবে না। ম্যাজিস্ট্রেট এসে দেখলো তুমি খাতায় অলরেডি একটা সিকিউ লিখে ফেলছো বাট রোল রেজিস্ট্রেশন লেখো নাই, তোমার এক্সপেল করে দিবে, বলবে তুমি অন্যের খাতা লিখে দিচ্ছ। নাম্বার 2, এমসিকিউতে দুটো বৃত্ত ভরাট করা যাবে না। তুমি যদি একাধিক বৃত্ত ভরাট করো তার মানে তোমার কম্পিউটার কি করবে, পুরো উত্তরটাকেই বাতিল করে দিবে। প্রশ্ন না পড়েই উত্তর লেখা শুরু করা যাবে না। ধরো ক খ খুব ভালো পারো, গ ঘ পারো না, ক কমন পড়ছে, খুশির ঠেলায় লেখা শুরু করছো, 3 লাইন লেখার পরে দেখতেছো যে না, আই হাই, এ আমি কি করে ফেললাম, এই আমার সাথে কি ঘটে গেল। এখন ওটা কেটে আবার অ্যান্সার শুরু করছো পরের প্রশ্ন। যে খাতা দেখবে তার ফার্স্ট ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যাবে, বলবে এই স্টুডেন্ট তো কাটাকাটি করে, তো ভালো স্টুডেন্ট, কোনো মতে ঠেলে ঠুলে পাশ করবে। তখন তোমার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে, কম মার্ক দিবে। এই জন্য প্রশ্ন পড়ে তারপরে বুঝে অ্যান্সার করবা, একটিতে বেশি সময় দিয়ে। তোমাদের প্রবলেম হয় কি জানো, ধরো যে একদম প্রথমটা হয়ে যায় খুবই সুন্দর, অনেক সুন্দর। ধরো প্রথমটা লিখতেছে হচ্ছে তুমি সিঙ্গাপুর, একদম শেষটা হয়ে যাচ্ছে ধরো কি বস্তিপুর। প্রথম প্রশ্নটার উত্তর এত জোস করে সাজানো গোছানো, ওয়েল অর্গানাইজড, শেষেরটা দেখে মনে হচ্ছে কি বগের ঠ্যাং, কি বানায় রাখছে, কোনো কিছু অগোছালো, এলোমেলো, কোনো সৌন্দর্য নেই, অসুন্দর করে। এটা কিন্তু হয় তোমাদের। ফার্স্ট সিকিউটাতে 50 মিনিট সময় দিয়ে দাও, শেষ সিকিউটাতে ধরো যে তুমি 8 মিনিট সময় দাও। এই কাজটা ভুলেও বোর্ড পরীক্ষায় করিও না, নাম্বারে এটা বিশাল ইম্প্যাক্ট পড়বে। এই জন্য ফার্স্ট সিকিউ শেষ সিকিউ সমান সময় নিতে হবে,
সময়টাকে ভাগ করে নিয়ে সেই অনুযায়ী লেখো। 5টি প্রশ্নই সঠিকভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। আর ওএমআর শিট ভাঁজ করা যাবে না এবং কলম দিয়ে আঁকাআঁকি করা যাবে না, কারণ এটা কম্পিউটার রিড করবে। তুমি যদি একটু ভুল করো এর জন্য এবং 5% 10%-এর বেশিও আঁকাআঁকি করা যাবে না। আমার কথা বুঝলা না? আমি একটু দেখায় দেই। এই যে এইটা হচ্ছে বক্স, হ্যাঁ? এই বক্সে এখানে এ আছে, এখানে বি আছে, সি আছে, ডি আছে। এই যে বৃত্তগুলো আছে না ভাইয়া, তুমি ধরো এই বৃত্তটা ভরাট করছো, বৃত্ত ভরাট করছে একটাই, বাট এটার ভিতর কি করছো, এটার ভিতর অল্প একটু দাগাইছো, জাস্ট অল্প একটু দাগাইছো, এই জন্য এই পুরো এমসিকিউটা তোমার বাতিল হয়ে যাবে। তোমার রাইট অ্যান্সার ভরাট করছিলা, তারপরেও এটা বাতিল হয়ে যাবে, তুমি কোনো মার্কস পাবা না। কথা বুঝতে পারছো? ভুলেও এই প্রবলেমটা তোমরা করবা না ইনশাল্লাহ। তো এবার আমি যদি তোমাকে একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলি ভাইয়া, প্রথম 5 মিনিট তুমি কি করবা, রোল নাম্বার লিখবে। এটা পরীক্ষার আগেই পেয়ে যাবা, সমস্যা নেই। খাতা কিছু কিছু জায়গায় টিচাররা একটু কাহিনী করে, রোল নাম্বারটা ঠিকভাবে লেখো, পুরো প্রশ্নটা পড়ো, পরিকল্পনা করো। আর 20 থেকে 25 মিনিট তুমি কি 30 মিনিটে সুন্দর করে এমসিকিউ গুলো বৃত্ত ভরাট করে ফেলো, এবং শেষের এটা 30 মিনিট না, এটা হবে 22 মিনিট, হ্যাঁ 21 মিনিট, প্রতি 21 মিনিটে তুমি সিকিউ গুলো কভার করে ফেলবা। তো তুমি যদি ঠিকভাবে সিকিউটা শেষ করো, শর্ট কোশ্চেন শেষ করো, এবং শেষে 10 মিনিট অবশ্যই রিভিশন দেওয়ার জন্য রাখবা। রিভিশনের জন্য এই 10টা মিনিট সবাই রাখবে, এই 10 মিনিট মিস করবা না ইনশাল্লাহ। তোমরা যদি এই কথাগুলো মানতে পারো, আর ভুলেও কেউ সাথে করে ডিভাইস নিয়ে যাবা না। এক্সাম হলে সকল প্রকার ডিভাইস প্রোহিবিটেড, সকল প্রকার ডিভাইস। অনেকে স্মার্ট ওয়াচ নিবা না, অ্যানালগ ঘড়ি নিতে পারবা। আর একটা কথা ভাই, একটু এক্সাম হলে গিয়া এরকম করা যাবে, কোনো সমস্যা নেই, ঘাড় নাড়াইতে পারবা। শিক্ষামন্ত্রী নিজে দেখায় দিয়েছে যে এক্সাম হলে গিয়ে ঘাড় নাড়ানো যাবে, এতে কোনো সমস্যা নাই। এখন টিচার কি বুঝবে না? টিচার কি পাগল, প্রতিবন্ধী? সে তো দেখে বুঝবে যে স্টুডেন্ট এটা অনেকক্ষণ পরীক্ষা দিচ্ছে, তাই একটু ঘাড় ঘুর নাড়াচ্ছে। বাট তুমি যদি একটানা তাকিয়ে থাকো আর লেখো এইভাবে, মানে চোখ ওইদিকে লিখতেছো এইদিকে, এটা তো টিচার ধরে ফেলবে, ওই কাজ করা যাবে না। বাট পরীক্ষা খুবই জোশ হবে। তোমাদের পরীক্ষা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা সেরা রেজাল্ট হতে যাচ্ছে, এটা আমি পার্সোনালি বিলিভ করি, মার্কেট অ্যানালাইসিস করে। তো সবাই লিখবা ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একটা সম্মানিত রেজাল্ট দান করুক। সবাইকে বাবা মার মুখ উজ্জ্বল করো, তৌফিক দান করুক। ঠিকঠাক ঘুমাও, ঠিকঠাক খাও। এই পুরো পরীক্ষার সময়টা একটা 9 মাসের গর্ভবতী যেই মা থাকে, তাকে যে এরকম যতটা রুলস মেনটেন করে চলতে হয়, তোমার ভুলেও অসুস্থ হওয়া যাবে না আগামী 1-1.5 মাস। তোমাকে পুরোটা টাইম সুস্থ থাকতে হবে, এই জন্য খাবার ঘুম ঠিকঠাক রাখো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবাইকে সুস্থভাবে পুরো পরীক্ষাটা দেওয়ার তৌফিক দান করুক। কার কেন্দ্র কোন স্কুলে পড়ছে এটা একটু কমেন্ট বক্সে জানাবা, কারণ আমরা ঢাকার বেশ কয়েকটা কেন্দ্রে যাওয়ার চিন্তা করেছি। ঢাকার ভিতরে আছো এবং ঢাকার বাইরে আছো, কার কেন্দ্র কোন স্কুলে পড়েছে এটা একটু কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? আল্লাহ সবাইকে একটা সম্মানিত রেজাল্ট দান করুক, সবাইকে সুস্থভাবে পরীক্ষা দিয়ে জিপি 5 পাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।